আসসালামু আলাইকুম। এইচএসসি ফিজিক্সের বোর্ড কোশ্চেন সলভিং সিরিজে 2025 সালের বোর্ড কোশ্চেন আমরা সলভ করতেছিলাম। তো তারই ধারাবাহিকতায় আজকে এইচএসসি ফিজিক্স সেকেন্ড পেপারের তাপগতিবিদ্যা অধ্যায়ে কুমিল্লা বোর্ড 2025 বোর্ড কোশ্চেনটা আমরা একটা সলভ করবো। কোশ্চেনটা আমরা বোর্ডের কোনো একটা কর্নারে অ্যাড করে দিব। তো চলো দেখি কোশ্চেনে কি বলছে। এখানে আসলে একটা চিত্র আছে, কার্নো ইঞ্জিনের চিত্র। তো এখানে তাপ উৎসের তাপমাত্রা দেওয়া আছে 500 ডিগ্রি সেলসিয়াস এবং তাপ গ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস। তার নিচে কিছু ইনফরমেশন বলা হয়েছে যে কার্নো ইঞ্জিনটি সিলিন্ডারটি হতে কারণ ইঞ্জিনের সিলিন্ডারটি উৎস হতে এত জুল তাপশক্তি নিয়ে অন্তরকে স্থাপিত হলে গ্যাসের প্রসারণ ঘটে, এরপর এটি গ্রাহকের তাপ বর্জন করে। রফিক ইঞ্জিনটি তাপ গ্রাহকের তাপমাত্রা পরিবর্তন করে দক্ষতা দ্বিগুণ করার চেষ্টা করলো। তো এখন দেখি গ নাম্বার কোশ্চেনে কি বলছে। বলছে কার্নো ইঞ্জিনের সিলিন্ডারটি গ্রাহকে কত তাপ বর্জন করবে। দেখো এখানে তাপ উৎসের তাপমাত্রা দেয়া আছে। তাপ উৎসের তাপমাত্রা কত দেয়া আছে? তাপ উৎসের তাপমাত্রা দেয়া আছে 500 ডিগ্রি সেলসিয়াস। তো এই ডিগ্রি সেলসিয়াসকে কেলভিন করলে আসবে 773 কেলভিন। 773 কেলভিন। তারপরে আর কি দেয়া আছে? তাপ গ্রাহকের তাপমাত্রা দেয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস। 27 ডিগ্রি সেলসিয়াসকে যদি আমরা কেলভিন করতে চাই তাহলে আসবে 300 কেলভিন। আরো কি দেয়া আছে? বলছে কার্নো ইঞ্জিনের সিলিন্ডারটি উৎস থেকে 8.4 ইন্টু 10⁴ জুল তাপশক্তি নেয়। তাহলে উৎস থেকে যে তাপশক্তি নেয় সেটা হলো গৃহীত তাপশক্তি 8.4 ইন্টু 10⁴ জুল। আর প্রশ্ন বলছে গ্রাহকে কি পরিমাণ তাপশক্তি বর্জন করে। বলছে হচ্ছে সিলিন্ডারটি গ্রাহকে কত তাপ বর্জন করে। তাহলে এই কয়েকটা নিয়ে, যেহেতু কার্নো ইঞ্জিন আমরা জানি Q2 ডিভাইডেড বাই Q1 ইকুয়ালস টু T2 ডিভাইডেড বাই T1, তাহলে Q2 ইকুয়ালস টু T2 ডিভাইডেড বাই T1 ইনটু Q1। তাহলে T2 এর ভ্যালু কত? 300। T1 এর ভ্যালু কত? 773। আর Q1 এর ভ্যালু 8.4 ইনটু 10⁴। তো দেখি এটা কত আসে। এখানে আছে হচ্ছে 300 ডিভাইডেড বাই 773 ইন্টু 8.4, তাহলে আসতেছে হচ্ছে 3.26। আচ্ছা, যদি আমি সাইন্টিফিকে করি 3.26 ইন্টু 10⁴, 3.26 ইন্টু 10⁴ জুল। এটা হচ্ছে আমাদের গ নাম্বারের সলিউশন। তো এটা আসলে একদম দিনাজপুর বোর্ড 2025 গয়ের মতোই ছিল। চলো এটার ঘ নাম্বার দেখি। এটার ঘ নাম্বারে কি বলছে? রফিক সফল হয়েছিল কিনা। তো রফিক কি উদ্দেশ্যে কি করছিল দেখি। বলছে রফিক ইঞ্জিনটির তাপ গ্রাহকের তাপমাত্রা পরিবর্তন করে দক্ষতা দ্বিগুণ করার চেষ্টা করলো। তো তাপ গ্রাহকের তাপমাত্রা পরিবর্তন করে দক্ষতা দ্বিগুণ করা যাবে কিনা সেটা একটু দেখি। তো দক্ষতা দ্বিগুণ করতে হইলে আগে দক্ষতা কত ছিল সেটা আগে জানতে হবে। দেখি প্রথম ক্ষেত্রে কার্নো ইঞ্জিনের দক্ষতা কত। কার্নো ইঞ্জিনের দক্ষতা ইকুয়ালস টু 1 মাইনাস T2 বাই T1। তো যদি শতকরায় প্রকাশ করতে চাই গুণন 100% দিতে পারি, যদি করতে না চাই কোনো অসুবিধা নেই। T2 এর ভ্যালু হচ্ছে 300, T1 এর ভ্যালু হচ্ছে 773। তো দেখি তো এটার অ্যান্সার কত আসে। তাহলে 1 মাইনাস 300 ডিভাইডেড বাই 773, এটা আসে 0.6119। তাহলে 0.612 লেখা যায়। 0.612 এটা হচ্ছে তার কর্মদক্ষতা। তো এখন দেখো প্রশ্ন মতে কর্মদক্ষতা দ্বিগুণ করতে বলছে। কর্মদক্ষতা যদি দ্বিগুণ করা হয় তাহলে কর্মদক্ষতা দ্বিগুণ করা হলে, তাহলে প্রশ্ন মতে কর্মদক্ষতা দ্বিগুণ করা হলে, তো কর্মদক্ষতা দ্বিগুণ করা হলে নতুন কর্মদক্ষতা হবে আগের কর্মদক্ষতা এর দ্বিগুণ, 2 ইন্টু 0.612। তাহলে এটা কত আসে? অ্যান্সার গুণন 2 দিয়ে দিই। অ্যান্সার আসে হচ্ছে 1.224 লেখা যায়। 1.224 এত। এখন আমরা জানি কোন ইঞ্জিনের কর্মদক্ষতা কখনোই 100% বা এর বেশি হতে পারে না। আর যদি পূর্ণ সংখ্যায় বলি তাহলে 1 বা এর বেশি হতে পারে না। তাহলে কর্মদক্ষতা দ্বিগুণ করার জন্য দক্ষতা দ্বিগুণ করলে দক্ষতা হয়ে যাবে 1.22, যা 1-এর থেকে বেশি এবং এটা কার্যত অসম্ভব। তারপরেও আমরা আরো একভাবে বিষয়টাকে যাচাই করব। বলছে না যে কর্মদক্ষতা দ্বিগুণ করার জন্য সে কি করছে? বলছে তাপ গ্রাহকের তাপমাত্রার পরিবর্তন করতে চাইছে। তো গ্রাহকের তাপমাত্রা দ্বিগুণ করার জন্য কত হতে হবে সেটা একটু দেখি। তো এক্ষেত্রে গ্রাহকের তাপমাত্রা T2 প্রাইম হলে, যেহেতু পরিবর্তন হবে তাই আমি প্রাইম দিচ্ছি। উৎসের তাপমাত্রা নিয়ে কোনো কথা বলে নাই, তাহলে উৎসের তাপমাত্রা এখনো 500 ডিগ্রি সেলসিয়াস বা 773 কেলভিন এবং তাপ গ্রাহকের তাপমাত্রা আমরা বের করতেছি। প্রশ্ন মতে আমাদের ইটা2 এর মান বা ইটা প্রাইমের মান হচ্ছে 1.224। তো আমরা জানি কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা 1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1। যেহেতু নতুন কার্নো ইঞ্জিনের T2 আমরা বের করতে চাই তাপ গ্রাহকের তাপমাত্রা, তাহলে দেখি তো একবারে লিখি।
T2 প্রাইম সমান সমান কি লেখা যাবে 1 মাইনাস 1.224 ডিভাইডেড না তো আচ্ছা ইনটু T1 এর ভ্যালু হচ্ছে 773। দেখি তো কত আসে, তাহলে 1 মাইনাস অ্যান্সার ইনটু 773, তাহলে আসে হচ্ছে -173 কেলভিন। এখন একটা জিনিস একটু চিন্তা করে দেখো, আমরা জানি পরম শূন্য তাপমাত্রা হচ্ছে 0 কেলভিন, অর্থাৎ 0 কেলভিনের নিচের কোনো তাপমাত্রা আসলে অর্জন করা সম্ভব না। সর্বনিম্ন যে তাপমাত্রা অর্জন করা যায় সেটাই হচ্ছে পরম শূন্য তাপমাত্রা, যেটাকে আমরা বলি -273°C বা 0 কেলভিন। তাহলে এটা তো পরম শূন্য তাপমাত্রার থেকেও কম, তো পরম শূন্য তাপমাত্রার থেকে কম তো কোনো তাপমাত্রা অর্জন করা যায় না। তাহলে যেহেতু এটা পরম শূন্য তাপমাত্রার থেকে কম সেহেতু এটা করা সম্ভব না, আবার যেহেতু এই কর্মদক্ষতাটা 1-এর থেকে বেশি তাও সম্ভব না। তাই আমরা দুই ভাবে যাচাই করে দেখাইলাম যে তাপগ্রাহকের এত নিম্ন তাপমাত্রা অর্জন করা অসম্ভব, তাই ওই যে রফিক কি বলছিল, বলছে যে রফিক সফল হয়েছিল কিনা, তাই রফিক সফল হয়নি, তো আশা করি এই ম্যাথের সলভটা বুঝতে পারছো। তো ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। এইচএসসি ফিজিক্স সেকেন্ড পেপার তাপগতিবিদ্যা অধ্যায় 2025 সালের বোর্ড কোশ্চেন সলভ করার সিরিজে আজকে আমরা কুমিল্লা বোর্ড 2025 এই কোশ্চেনটা সলভ করবো, যেটাতে এরকম গ্রাফ দেওয়া আছে। তো এর আগেও একটা বোর্ড কোশ্চেন আমরা কুমিল্লা বোর্ডের সলভ করছি 2025 সালে, সেখানে আসলে এরকম গ্রাফ ছিল না। তো গ্রাফের এই কোশ্চেনটাতে আমরা একটু নিজের সুবিধা মতো মডিফাই করছি। 2 নাম্বার চিত্রটাতে কার্ভটা একটু বাঁকা আসছে, খুব সম্ভবত ওটা টাইপিং মিস্টেকের কারণে আসছে। তো আমরা কার্ণচক্রের মতোই সাজাই দিয়েছি, তাছাড়া এই ম্যাথটা আসলে বোঝা মুশকিল। দেখি এখানে কি বলা হয়েছে, এখানে দুইটা কার্ণচক্র দেখানো হয়েছে, একটাতে পি ভার্সেস ভি ডায়াগ্রাম। এখানে উৎসের তাপমাত্রা দেওয়া আছে 50°C আর কিছু জায়গাকার আয়তন দেওয়া আছে, এবং এখানে একটু লক্ষ্য রাখার মতো বিষয়, আয়তন এখানে গুণন 10⁻³ দিছে, অনেক স্টুডেন্টরা এটা মিস করে। আর দ্বিতীয় চিত্রে এখানে তাপ উৎসের তাপমাত্রা, তাপ গ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে, আর বলছে দুইটি ইঞ্জিনে 1 মোল হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হয়েছে। তো দেখি গ নাম্বার কোশ্চেনে কি বলছে। তো গ নাম্বার কোশ্চেনে আমাদেরকে বলছে চিত্র 1 অনুসারে, মানে এটা আসলে চিত্র 1, এইটা হচ্ছে চিত্র 1 আর এইটা হলো চিত্র 2। তো দেখো এখানে বলছে চিত্র 1 অনুসারে গ্যাসকে এ থেকে বি অবস্থানে নিলে এনট্রপির পরিবর্তন নির্ণয় করো। তাহলে গ্যাসকে এ থেকে বি তে নিছো, এই ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন নির্ণয় করতে বলছে। তো দেখো এনট্রপির পরিবর্তন নির্ণয় করতে চাই এ থেকে বি তে, আমরা জানি এটা একটা কার্ণচক্র। তো কার্ণচক্রের প্রথম ধাপ হচ্ছে সমষ্ণ প্রসারণ। তো সমষ্ণ প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন আমরা কিভাবে বের করতে পারি? তো এ বি অংশে এ বি প্রক্রিয়ায়, এ বি ধাপে মনে হয় প্রশ্নটা উঠছে, এ থেকে বি অবস্থানে নিলে এরকম করে লিখি যে এ থেকে বি অবস্থানে নিতে এনট্রপির পরিবর্তন ডেল এস হলে। তা দেখো এনট্রপির পরিবর্তন, যেহেতু এবি হচ্ছে একটা সমষ্ণ প্রক্রিয়া, তাই এক্ষেত্রে এনট্রপির পরিবর্তন ডেল এস ইকুয়ালস টু ডেল কিউ ডিভাইডেড বাই টি। যেহেতু এবি প্রক্রিয়ায়, এবি ধাপে সমষ্ণ প্রসারণে তাপ উৎসের তাপমাত্রা 50°C, এই জন্য আমরা টেম্পারেচার T1 লিখলাম। এখন ডেল কিউ বা ডি কিউ এটা তো আমার জানা লাগবে। তাহলে এখন এটা তো দেয়া নাই, কি পরিমাণে তাপ শক্তি গ্রহণ করছে এটা তো দেয়া নাই, তাহলে কি করব? তাপ গতিবিদ্যায় প্রথম সূত্র অ্যাপ্লাই করব। তাপ গতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে ডেল কিউ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ ডিভাইডেড বাই T1। এখন একটু খেয়াল করে দেখো তো, এটা তো সমষ্ণ প্রক্রিয়া। তো সমষ্ণ প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তির কিন্তু কোনো পরিবর্তন হয় না, কারণ এখানে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে বা টেম্পারেচার স্থির থাকে। যেহেতু তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, তাই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হচ্ছে 0। এবার এই কৃতকাজ, যেহেতু এটা সমষ্ণ প্রক্রিয়ার কৃতকাজ নির্ণয়ের সূত্র এনআরটি লন ভি ফাইনাল ডিভাইডেড বাই ভি ইনিশিয়াল, তো এখানে ফাইনালি বি অবস্থানে গেছে, তাহলে ভি বি, ইনিশিয়ালি ছিল এ অবস্থানে, তাই ভি এ ডিভাইডেড বাই T1, এবং এ থেকে বি পুরো প্রক্রিয়ায় টেম্পারেচার ছিল T1, তাহলে T1 কেটে দিলাম, কি থাকলো? এনআর লন ভিবি ডিভাইডেড বাই ভিএ। আশা করি এই প্রক্রিয়াটা বুঝতে পারছো। এখন জাস্ট মান বসাইলেই হবে। দুইটা চিত্রেই 1 মোল হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হয়েছে, এন এর ভ্যালু 1, এটা হচ্ছে 8.314 ইনটু লন ভিবি। বি পয়েন্টের আয়তন দেয়া আছে হচ্ছে 4 গুণন 10⁻³ আর এ পয়েন্টের আয়তন দেয়া আছে 2 গুণন 10⁻³ তো আশা করি এইখান থেকে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে 8.314 ইনটু লন 2, হ্যাঁ লন 2, তাহলে এটার অ্যান্সার আসছে 5.762, 76 পর্যন্ত লিখলেই হচ্ছে। 5.76 ইউনিট হচ্ছে জুল পার কেলভিন।
তাই এ থেকে বি অবস্থানে নিয়ে যেতে এনট্রপির পরিবর্তন আমরা বের করে ফেলতে পারছি 5.76 জুল পার কেলভিন। আশা করি এই প্রক্রিয়াটা তোমরা বুঝতে পারছো। তো চলো এবার এটার ঘ নাম্বারে কি বলছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। তো এটার ঘ নাম্বারে বলছে ইঞ্জিন দ্বয়ের মধ্যে কোনটি বেশি কার্যকর। প্রথম ইঞ্জিন এবং দ্বিতীয় ইঞ্জিনের মধ্যে কোনটি বেশি কার্যকর। তাহলে যে ইঞ্জিনের কর্মদক্ষতা বেশি সেটা বেশি কার্যকর, যে ইঞ্জিনের কর্মদক্ষতা বেশি সেটা বেশি কার্যকর। তো এর জন্য আমরা প্রথম ইঞ্জিনের কর্মদক্ষতা এবং দ্বিতীয় ইঞ্জিনের কর্মদক্ষতা দুইটার কর্মদক্ষতাই বের করার চেষ্টা করব। তো প্রথম ইঞ্জিনের কর্মদক্ষতা যদি বের করতে চাই, এটা ইকুয়ালস টু 1 মাইনাস টি2 বাই টি1। তাহলে টি1 আছে, টি2 কিন্তু নাই। দেখো প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে আমরা যখন হিসাব করব, প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে, তো প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে যখন কর্মদক্ষতা আমরা হিসাব করব, কর্মদক্ষতা এটা 1 হইলে, তো কর্মদক্ষতার সূত্র এটা ইকুয়ালস টু 1 মাইনাস টি2 ডিভাইডেড বাই টি1। তো টি1 এর মান তো জানা আছে, কিন্তু টি2 এর ভ্যালু কিন্তু জানা নাই। টি2 এর ভ্যালু যদি না জানা থাকে কর্মদক্ষতা তো বের করা যাবে না। তাহলে টি2 কিভাবে বের করব? দেখো টি2 হচ্ছে সিডি প্রক্রিয়ার মানে সিডি সমষ্ণ সংকোচনের টেম্পারেচার। এখন দেখো তো সি বিন্দু থেকে ডি বিন্দু, এটা তো সমষ্ণ সংকোচন। পুরো প্রক্রিয়ায় কিন্তু টেম্পারেচারের কোনো পরিবর্তন হয় না। তাহলে টেম্পারেচারের পরিবর্তন হয় কোন ধাপে? দেখো এবিও সমষ্ণ সিডিও সমষ্ণ, এখানে কিন্তু টেম্পারেচারের কোনো পরিবর্তন হয় না। টেম্পারেচারের পরিবর্তন হয় বিসি অংশে। টেম্পারেচারের পরিবর্তন হয় বিসি অংশে। বি থেকে সি, এটা কি? এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ। রুদ্ধতাপীয় প্রসারণ প্রক্রিয়ায় কি হয়? রুদ্ধতাপীয় প্রসারণে আয়তন বেড়ে যায়। আয়তন যদি বেড়ে যায় তাহলে এখানে টেম্পারেচার কিন্তু হ্রাস পাবে। রুদ্ধতাপীয় প্রসারণে আয়তন যদি বেড়ে যায় কৃতকাজ হয় পজিটিভ, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয় নেগেটিভ। আর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নেগেটিভ হলে টেম্পারেচার হ্রাস পায়। অর্থাৎ বি থেকে সিতে আসলে টেম্পারেচার কমে যাবে। এখন এই আসার পরে টেম্পারেচার কত সেটা আমাকে বের করতে হবে। এর জন্য আমরা বিসি অংশে বা বিসি প্রক্রিয়ায় বিসি ধাপে আমরা একটু হিসাব করি এখানে কি কি আছে। দেখো আমার বি বিন্দুর টেম্পারেচার আছে, যেহেতু পুরোটাই সমষ্ণ প্রক্রিয়ায় এ বিন্দু বি বিন্দু পুরো প্রক্রিয়ায় টেম্পারেচার হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস। কেলভিন করলে আসবে হচ্ছে 323 কেলভিন। 323 কেলভিন। আচ্ছা এবার সি পয়েন্টের টেম্পারেচারই তো আমার জানা দরকার। সি পয়েন্টের টেম্পারেচারই আসলে টি2। তাহলে এখন আর কি দেখা আছে? দেখো তো বি পয়েন্টের আয়তন দেয়া আছে, ভি অফ বি, এটা কত দেয়া আছে? 4 × 10⁻³ মিটার কিউব। আর সি পয়েন্টেরও আয়তন দেয়া আছে 13.258, 13.258 গুণন 10⁻³ মিটার কিউব। এই কয়েকটা ধাপ থেকে আমরা কিন্তু কি করতে পারি? এই রুদ্ধতাপীয় প্রক্রিয়া শেষে তাপমাত্রা বের করতে পারি। আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় টেম্পারেচার এবং ভলিউমের মধ্যকার সম্পর্ক জানি টিভি টু দি পাওয়ার গামা মাইনাস 1, টিভি টু দি পাওয়ার গামা মাইনাস 1। তাহলে বি বি সি সি, এভাবে করে আমরা সূত্রটা মনে রাখতে পারবো। তো টি সি সমান সমান কি লেখা যায়? টিভি ইন্টু ভি অফ বি ডিভাইডেড বাই ভি অফ সি টু দি পাওয়ার গামা মাইনাস 1। কি করা হয়েছে? এখানে টি অফ সি এর সাথে ভিসি কোন অবস্থায় ছিল, এই পাশে এসে ভাগ হয়ে গেছে। ভি দুইটার পাওয়ারই সেম, তাই আমরা ব্র্যাকেটে একবার পাওয়ার লিখে দেখাইছি। তাহলে টি অফ বি, বি পয়েন্টের টেম্পারেচার 323 গুণন ভি অফ বি কত? ভি অফ বি হচ্ছে 4 × 10⁻³ এটা হলো 13.258 গুণন 10⁻³ টু দি পাওয়ার গামা মাইনাস 1। এখন এই গামা মাইনাস 1, গামা এর ভ্যালু কত? দেখো এখানে বলা হয়েছে হাইড্রোজেন গ্যাস। হাইড্রোজেন একটি দ্বিপারমাণবিক গ্যাস। দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামা হচ্ছে 1.4। তাহলে 1.4 মাইনাস 1। তো এখান থেকে আমি টি অফ সি বের করে ফেলতে পারবো 323 গুণন 4। আচ্ছা এখানে একটা ব্র্যাকেট স্টার্ট করে দেই। 4 ডিভাইডেড বাই 13.258 পাওয়ার হচ্ছে 1.4 মাইনাস 1 মানে 0.4। তাহলে এটা আসছে 200.002। তো এই 200.002 এটাকে তুমি 200 কেলভিনে ধরতে পারো। এটা হচ্ছে 200 কেলভিন। তো এখন কর্মদক্ষতা কিন্তু আমরা অতি সহজেই বের করে ফেলতে পারবো। তো কর্মদক্ষতা 1 মাইনাস টি2 এর ভ্যালু, টি2ই কিন্তু আসলে টিসি। টিসি এটাই আসলে কি বলতো? টি2। তাহলে টি2 এর ভ্যালু হচ্ছে 200। আর টি1 এর ভ্যালুটা কত? টি1 এর ভ্যালুটা এখানে হচ্ছে টি1 মানেই হলো টি অফ বি বা টি অফ এ, সেটা হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস। মানে হচ্ছে এখানে আমরা লিখতেই পারি যে টি1 মানেই হচ্ছে টি অফ বি। তাহলে এটা লেখার দরকার নাই। 200 ডিভাইডেড বাই টি1 হচ্ছে 323। দেখি তো কত আসে। 1 মাইনাস 200 ডিভাইডেড বাই 323, এটা আসছে 0.38, 0.381 লেখা যায়। এত, এটা হলো প্রথম ক্ষেত্রে বা প্রথম চিত্রে বা প্রথম ইঞ্জিনের কর্মদক্ষতা। এবার দ্বিতীয় ইঞ্জিনের কর্মদক্ষতা বের করি। দ্বিতীয় ইঞ্জিনের কর্মদক্ষতা বের করা আসলে সহজ। কেন? কারণ এখানে তাপ উৎসের তাপমাত্রা এবং তাপগ্রাহকের তাপমাত্রা দুইটাই দেয়া আছে।
দ্বিতীয় ইঞ্জিনের ক্ষেত্রে কর্মদক্ষতা ইটা ইকুয়ালস টু 1 - T2 ডিভাইডেড বাই T1। একই জিনিস বারবার, তাই আমরা একটু প্রাইম দেওয়ার চেষ্টা করতেছি। তো এখানে T1 এর মান কত? এখানে T1 এর মানটা হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াস, কেলভিন করলে হবে 353 কেলভিন। 380 যোগ 273, হ্যাঁ 353। আর T2 এর মানটা কত? T2 হচ্ছে সরাসরি 200 কেলভিন, কিন্তু এখানে যোগ করার কিছু নাই। তাহলে 1 - T2 এর মানটা হচ্ছে 200, আর এটা কত? 353। তো দেখি এটা কত আসে। 1 - 200 ডিভাইডেড বাই 353, তাহলে এটা কত আসে? 50 80 ডিগ্রি সেলসিয়াস গুণন 100, এটা হচ্ছে 43.34। 43.3, না এটা আমি তো পার্সেন্টে করি নাই, তাহলে পার্সেন্ট ছাড়া হিসাবটা কত? পার্সেন্ট ছাড়া হিসাবটা হচ্ছে 0.433, 0.433। তাহলে বলছিল, তাহলে দেখো আমাদের এখন কি বলছে, আমাদের বলছে হচ্ছে কোনটি বেশি কার্যকর। তাহলে দুইটা ইঞ্জিনের মধ্যে কোনটার কর্মদক্ষতা বেশি? যেহেতু দ্বিতীয় ইঞ্জিনের কর্মদক্ষতা 1 নম্বর ইঞ্জিনের কর্মদক্ষতা থেকে বেশি, অতএব দ্বিতীয় ইঞ্জিনটি বেশি কার্যকর, ইঞ্জিনটি বেশি কার্যকর। তো আশা করি কুমিল্লা বোর্ড 2025-এর এই কোশ্চেনটা বুঝতে পারছো। এই ক্ষেত্রে আমাদের একটা বিষয়ই খেয়াল রাখতে হয়েছে যে এই চিত্রটাকে কার্নো ইঞ্জিন ধরে নিয়ে করতে হয়েছে, তাছাড়া গাইডগুলোতে আমার ধারণা এটা আসলে টাইপিংটা মিস্টেক হয়েছে। তাছাড়া কার্নো ইঞ্জিন না হলে কখনোই আমরা এই সূত্র দিয়ে ম্যাথ করতে পারতাম না, সেক্ষেত্রে Q2/Q1 লাগতো, সেই মানগুলো প্রশ্নে দেয়া নেই, তার জন্য আমরা কার্নো ইঞ্জিনটাকে ধরে নিছি। তো ধন্যবাদ সবাইকে, আশা করি এই কোশ্চেনটা বুঝতে পারছো।